আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে জি। কথা হয়নি বলা ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি উপভোগ করবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ, আজ আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তার কাছ থেকে শুনবো তার অসম্ভব একটা সুন্দর আয়োজন, মেহমান খানার গল্প। চলে যাচ্ছি হারুন ভাইয়ের কাছে। হারুন ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা ওয়ালাইকুম শুনছেন সালাম। সকলকে সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। অন্যান্য জি, জাতি ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জি। শুরুতেই আমি যারা দেখছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আজকে একটি ভালো প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ ভাই, যে কথা জি, হয়নি বলা, তো জি। আপনি আপনার মতো করে আমাকে যদি কিছু প্রশ্ন করেন। হ্যাঁ, জি। হারুন ভাই, আমরা আশা করব আপনি ভালো আছেন এবং আজকে আমরা যে কারণে আপনাকে ডেকেছি সেটি আমরা অলরেডি ঘোষণা করেছি। তারপর আমি বলে দিচ্ছি যে আপনি অসাধারণ একটা আয়োজন করেন। সেটি হচ্ছে মেহমানখানা এবং সেটি আপনি প্রতি সপ্তাহে করেন। প্রতি সপ্তাহে আপনি প্রায় ২৫০ থেকে ৩০০ বা ৪০০ মানুষকে আপনি খাওয়ানোর চেষ্টা করেন বা খাওয়ান। আমি যদি আমরা সেই গল্পটাতে যাব, তবে যে কথা হয়নি বলা প্রোগ্রামে আমরা সাধারণত যাকে গেস্ট করি তাদের আমরা দুই ভাগে বিভক্ত করি। একটি হচ্ছে তার ব্যক্তি জীবন সম্পর্কে জানি এবং পরবর্তীতে তার কর্মজীবন সম্পর্কে জানি। তো জি। শুরুতে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই, হারুন ভাই, আপনি মূলত ব্যক্তি জীবন বলতে আপনি কি করেন আসলে? আপনার পেশা কি, বা আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন, বা আপনি কর্মজীবনটা আপনার কি আসলে? খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমি মূলত পড়াশোনা স্থানীয়ভাবে এখানে প্রাইমারিতে করেছি। তারপরে এখানে হাই স্কুলে করেছি, বালিয়াডাঙ্গি পাইলট উচ্চ বিদ্যালয়ে। তারপরে রুইহাট ডিগ্রি কলেজ থেকে আমি বিএ, তারপরে মাস্টার্স করছি অ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। অ্যা আচ্ছা, রাজশাহী আচ্ছা। বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স করাকালীন তার আগে আমি কালের কণ্ঠের সঙ্গে সম্পৃক্ত আছি। কালের কণ্ঠে আমি শুরুতেই ২০১০ এ আমি দেখতাম বিজ্ঞাপন এবং সার্কুলেশন বিভাগ, ঠাকুরগাঁও। আর তার পূর্বে আচ্ছা, আমি ২০০৮ সাল ২০০৮ সালে দিগন্ত টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে আমি কাজ করেছি এবং বন্ধ হয়ে যাওয়ার আগদিন পর্যন্ত আমি দিগন্ত টেলিভিশনে ছিলাম। তারপরেই এটার সঙ্গে আমি কালের কণ্ঠের সঙ্গে সম্পৃক্ত হলাম। জি, আর এটার পাশাপাশি যখন ওই যে দিগন্ত টিভি বন্ধ হয়ে যায়, তারপরে আমার ওই যে নিবন্ধন ছিল, আমার শিক্ষক নিবন্ধন করা ছিল। পরে আমি এখানে বালিয়াডাঙ্গিতেই একটি মাদ্রাসায়, দারুল উলুম দাখিল মাদ্রাসা, একটি প্রপারের মাদ্রাসা, বালিয়াডাঙ্গি উপজেলা সদরের একেবারে প্রপারের এই মাদ্রাসায় আমি আইসিটি শিক্ষক হিসেবে জয়েন করি এবং আচ্ছা, সেখানে আচ্ছা, আমি এখন পর্যন্ত কর্মরত আছি একজন আইসিটি শিক্ষক হিসেবে। এখন যেটাকে ডিজিটাল শিক্ষক বলছে, এই ডিজিটাল আচ্ছা। শিক্ষক, তথ্য প্রযুক্তি শিক্ষক হিসেবে আমি সেখানে কর্মরত আছি। আর আহ, এটার জি, পাশাপাশি আমার সাংবাদিকতা মূলত যেহেতু সেভাবেই আমি যেহেতু পড়াশোনা করছি ওই বিষয়ে, যার জন্য পরবর্তীতে আবার আমি প্রতিনিধি হিসাবে কালের কণ্ঠে আমাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। আর এটার সঙ্গে বাংলাদেশের খবরে আমি জেলা প্রতিনিধি হিসেবে আছি। তো এই সবকিছু মিলে এভাবেই চলছি আপাতত। আর এটার পাশাপাশি আমার হুম, ব্যবসা প্রতিষ্ঠান আছে বালিয়াডাঙ্গিতে। বালিয়াডাঙ্গিতে যেটি রিং স্ল্যাব তৈরি হয়, এখানে সিসি পাইপ তৈরি হয়। মানে ওই যে বিভিন্ন কালভার্ট যেগুলো হয়, কালভার্টের হুম, হুম, পাইপ হুম। তৈরি হয় মেশিন দিয়ে। এটার পাশাপাশি আচ্ছা, আমার ভার্মি কম্পোজের একটি বড় প্রজেক্ট আছে। আর হুম, হুম। এটি ভার্মি বলতে যেটা কেঁচো সার আমরা বলি। এই কেঁচো রাইট, সারের জৈব একটা সার। বড়, হুম, জি, হুম, জৈব সার। জৈব সারের আমার হুম, হুম। একটি আছে, একটি প্রজেক্ট আছে। এটির পাশাপাশি
কৃষি আছে আমার। এই সব মিলেই চলছি। আমরা মূলত ২ ভাই। আমার বাবা-মা আচ্ছা, আচ্ছা, এখনো বেঁচে আছে। আমার মা প্রচন্ড অসুস্থ। অ্যা আচ্ছা, দীর্ঘদিন বিছানায় আছে। আমার মা এখন কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না এবং খাইতে পারে না। শক্ত কিছু খাইতে পারে না। হ্যাঁ? লিকুইড খাবার মুখে তুলে দিতে হয়। কথা বলতে পারে না। ইশারা বলতে ওই চিৎকার দিলেই আমরা বুঝে নেই। ঠিক এভাবেই আপাতত চলছি। আর ২ ভাইয়ের মধ্যে ১ ভাই বিজিবিতে চাকরি করেন। আ আচ্ছা, ওর ৩ টা মেয়ে। আমি অ্যা আমারও ৩ টা মেয়ে। বড় আচ্ছা, মেয়ে আমার পড়াশোনা করেন খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে। আর যে মেজো মেয়ে সেটা বালিয়াডাঙ্গিতেই আগে সেন্ট জোসেফ দিনাজপুরে ছিল সেন্ট জোসেফ স্কুলে, এখন বালিয়াডাঙ্গি পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। আর সর্বশেষ যেটা ছোটটা এখনো স্কুলে দেওয়া হয়নি, আগামী বছর ইনশাল্লাহ স্কুলে আচ্ছা। দেওয়া হবে। এই নিয়েই আছি, আহ এভাবেই চলছি জি, আরকি। জি, চমৎকার বলেছেন। আসলে হারুন রশিদ ভাই, আমি মেহমান খানা উদ্যোক্তা হিসেবে আপনাকে চিনতাম, কিন্তু এর বাইরে আপনার একটা বিশাল পরিচয় আছে। আপনার ব্যবসা ক্ষেত্র বলেন, আপনি একজন শিক্ষক, সেটা আমি জানতাম না। মানে মেহমান খানা উদ্যোক্তা হিসেবে আসলে আমার জানা ছিল। পাশাপাশি আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে জার্নালিজমের উপরে ডিগ্রি নিয়েছেন। এটা আসলে অসাধারণ। জি, আপনার এই মুহূর্তে যারা পরিচয়টা শুনলো, আহ, আমি 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 বিস্মিত আসলে। যাই হোক, আমরা আশা করছি আজকের সেশনটা খুবই ভালো একটা সেশন হতে যাচ্ছে। ইনশাল্লাহ, হারুন রশিদ ভাই, ইনশাল্লাহ। আমরা আপনার জি ব্যক্তি জীবন সম্পর্কে জানলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মেহমানখানা যেটা আপনি চালান। আমি যদি শুরু থেকে একটু জানতে চাই যে এই মেহমানখানা যে আপনি করেছেন, এটা আসলে শুরুটা কিভাবে হলো? এটি শুরুটা যদি আমরা বলি যখন প্রচন্ড করোনা চলছিল, হুম, করোনায় আমাদের এলাকায় রাস্তাঘাটগুলো নিজ নিজ উদ্যোগে এলাকার কিছু বিশেষ শ্রেণী কিছু মানুষ রাস্তাগুলোকে বন্ধ করে জি, দেয়। আহ, যেন হুম, বাইরের কোনো মানুষ, বাইরের কোনো গাড়ি ঘোড়া যেন এলাকায় হুম, না ঢুকতে পারে, ছোট ছোট রাস্তাগুলোতে যেন না ঢুকতে পারে। ঠিক এরকম করে আচ্ছা, বাঁশ কাঠ দিয়ে যে যেভাবে পারছিল রাস্তাগুলো, ছোট ছোট রাস্তাগুলো ব্লক করে দেওয়া হচ্ছিল। প্রচন্ড করোনা, আচ্ছা, করোনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হ্যাঁ, হুম, এদিক হুম, প্রশাসন থেকেও মাইকিং চলতেছে এবং বারবারই বলা হচ্ছিল যে বহিরাগত কোনো মানুষ যেন এলাকায় না ঢুকতে পারে। হুম, ঠিক সে সময়ে নারায়ণগঞ্জ থেকে রূপা পরিবহন নামে একটি গাড়ি আমাদের এলাকায় হুম, ঢুকে। হুম, ওই নারায়ণগঞ্জের ওই গাড়িটির সঙ্গে ৩ জন মানুষ হুম, হুম, করোনা নিয়ে আসে আমাদের এলাকায়। ঠিক সে সময় থেকে আরো কঠিন হয়ে যায় যে বাইরের কোনো হুম, মানুষকে হুম, এলাকায় যেন ঢুকতে না দেওয়া হয়। এবং সেই হুম, হুম, সঙ্গে হোটেলগুলো, হোটেলগুলো তো ঠিক একটা নির্দিষ্ট সময়ে বন্ধ থাকতো। আর হুম, যারা ভবঘুরে ছিল, যারা ভিক্ষুক, যারা একবেলা বাইরে বের না হলে খেতে পাইতো না, হুম, হুম, ঠিক এরকম শ্রেণীর মানুষের জন্য এবং যারা হকার শ্রেণীর যারা বাইরে থেকে আসে হোটেলে খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতো, ঠিক এই শ্রেণীর মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়ে। তো হুম, হুম, আমার যে ব্যবসা প্রতিষ্ঠানটার কথা বললাম যে বালিয়াডাঙ্গিতে বিডিও স্যানিটেশন ফার্ম নামে একটি ফার্ম আছে আমার। ওই ব্যবসা প্রতিষ্ঠানে হুম, আমি হুম, বসা ছিলাম। ঠিক এমন সময় একজন ভিক্ষুক, অন্ধ হুম, লোক হুম, তিনি, তিনি আমাকে আফসোস করে আসে বলল যে, "অ্যা ভাই, আমি এলাকার ৩ জন বড়লোকের বাড়িতে গেলাম। আমাকে কেউ হুম, খাবার হুম, তো দিলই না, দরজাটাও আচ্ছা, আমাকে খুলে দেয়নি। কথাও বলেনি আমার সঙ্গে।" তো হুম, আমি শেষে এই কথাগুলো উনার কাছে শোনার পর আমি উনাকে বসায় রেখে পরে হোটেলে গিয়ে পলিথিনে ভাত এবং ওই যে সবজি-টবজি এগুলো আনে উনাকে খাওয়ার দিলাম। উনি খাইলেন এবং খুব আন্তরিকতার সহিত খুব মানে একটা লোক খাওয়ার পরে যে তৃপ্তিটা পায়, ঠিক এভাবে আমাকে হুম, হুম, যখন কথাগুলো বলছিলেন যে এলাকার ৩ জন খুব বড়লোকের বাড়িতে তিনি গেছিলেন এই সেই এগুলো বলার পরে আমার কাছে মনে হলো যে যতদিন করোনা আছে এই মানুষগুলোর জন্য যদি প্রতি শুক্রবার একবেলা যদি এদের খাওয়ার ব্যবস্থা আমি করতে পারতাম, সেই চিন্তার হুম, জায়গা থেকেই পরবর্তী শুক্রবারেই মানে আমি ফেসবুকে হুম, বললাম হুম, যে আগামী শুক্রবার থেকে আহ, এই যারা ছিন্নমূল, যারা ভিক্ষুক, যারা অসহায় মানুষ হুম, আছে হুম, তাদের একবেলা খাওয়ার শুক্রবার জুমার নামাজ শেষে
হ্যাঁ, আমার ওই হুম, যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা ওই ফার্মের একটা ঠিকানা হুম, দিয়ে হুম, ফেসবুকে একটা হুম, পোস্ট দিলাম যে প্রতিষ্ঠানটার নাম দিলাম তখন হতভাগা সেন্টার। যে আচ্ছা, এই আচ্ছা। হতভাগা সেন্টারের আয়োজনে হুম, একটি খাওয়ার ব্যবস্থা করা হবে। প্রতি শুক্রবার হুম, জুমার হুম, নামাজ শেষে দোয়া হবে, দোয়ার পরে খাবার দিয়ে দেওয়া হবে। এটি করার পরেই দেখা গেল যে তখন তো অনুমানের উপর কাউকে তো আর দাওয়াত দেওয়া হয়নি। অনুমান করেই না। রান্না করা হয়েছিল। ১ম দিনেই ৫০ থেকে ৬০ জনের একটা আয়োজন করা হয়েছিল। তো ৫০ থেকে ৬০ জনের আয়োজনে আমরা জুমার নামাজের পরেই দেখছি যে ১১০ জনের মতো মানুষ উপস্থিত হয়েছে এবং যারা এক্কেবারে অসহায়, ঠিক ছিন্নমূল শ্রেণীর ভিক্ষুক, এরাই কিন্তু সেখানে আসে। সে ১ম দিন ওই যা আয়োজন ছিল তা দিয়েই কিন্তু সবাইকে অল্প, অল্প করেই, মানে ধরেন যে আমরা যেটুকু আয়োজন করছিলাম সবাইকে হুম, সেভাবেই হুম, সেদিন চালাইছি। আচ্ছা, আচ্ছা। তারপরেই তারপরের সপ্তাহে মানুষ অনেক বৃদ্ধি পাইছে, প্রায় ১৫০ জন। হুম, হুম, এইভাবে আচ্ছা। বাড়তে হুম, একসময় দেখছি আমরা যে করোনা কিন্তু চলছেই। ঠিক এই করোনার মধ্যেই আচ্ছা, আচ্ছা। মানুষের অনেকের কাজ বন্ধ হয়ে গেছে। অনেকেই ভবঘুরে যারা ছিল তারা, যারা ভিক্ষুক ছিল তারা, ঠিক এইরকম শ্রেণীর মানুষ সেখানে আসা শুরু করলো। তো হুম, হুম, এই পরের সপ্তাহে যে ঘটনাটা ঘটলো যে অনেক ফেসবুক বন্ধু এটাকে খুব হুম, পজিটিভলি নিচ্ছে। আমার সহকর্মীরা, আমার সাংবাদিক সহকর্মীরা, আমি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য। আমার ঠাকুরগাঁও প্রেস ক্লাব থেকে এবং স্থানীয় বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের স্থানীয় যে সাংবাদিকরা, এরা সবাই হুম, হুম, আমাকে খুব ভালোভাবেই এই বিষয়টিতে সহায়তা করলো, সাহায্য করলো, উৎসাহ দিল। হুম, এতে তার পরের সপ্তাহ থেকেই অনেকেই বলল যে এটি নামটি একটু হতভাগা হতভাগা নামটা একটু খারাপ দেখাচ্ছে, তো এই নামটা আচ্ছা। আমরা একটু পরিবর্তন করতে পারি কিনা। তো হুম, ফেসবুক হুম, বন্ধুদের পরামর্শেই পরে এই নামটি দেওয়া হলো বালিয়াডাঙ্গি মেহমানখানা। সেই আচ্ছা, থেকে আচ্ছা। এখন পর্যন্ত মেহমানখানা হিসাবেই চলছে হুম, হুম, আলহামদুলিল্লাহ। আর এই মেহমানখানার এখন পর্যন্ত যে জি। আজকে আজকে গেল ১৪১তম সপ্তাহ, অর্থাৎ হুম, হুম। ১৪১টা শুক্রবার আমরা পার করতে সক্ষম হলাম। আচ্ছা, তো এখন হারুন ভাই, আজকের এই ১৪১তম যেটা, এটার আমরা স্টোরিটা শুনবো। মেহমানখানা যেহেতু আপনি বলছেন করোনার সময়, এক্সাক্টলি আপনার কত সালে এটা? মানে করোনা তো মোটামুটি ২ বছর ছিল। এটা কি ২০-এ? জি, হ্যাঁ, আহ, এটা হচ্ছে ২১ সালের নাকি? ৩ জি। সেপ্টেম্বরে এটা শুরু হয়েছিল। আচ্ছা, আপনি ২০২১ সালে ৩রা সেপ্টেম্বর আপনারা এই মেহমানখানাটা ৩ শুরু করেছেন। সেপ্টেম্বর। জি, হ্যাঁ, ৩ সেপ্টেম্বরে আপনারা শুরু করেছেন। এটা এখন ২০২৪ সাল। মোটামুটি ৩ বছর আপনারা কন্টিনিউ করছেন। হ্যাঁ। আর কয়েকদিন গেলে, তিন কয়েক সপ্তাহ গেলে ৩ বছর হয়ে যাবে। আচ্ছা, আর কয়েক সপ্তাহ গেলে ৩ বছর হয়ে যাবে। আপনি বলছেন যে আপনার ১ম সপ্তাহে ৫০ জন নিয়ে আপনারা শুরু করেছিলেন। এই ৩ বছর পরে আপনাদের এখন প্রতি সপ্তাহে কতজন হয়? হ্যাঁ, এখন এটা আমরা এখানে একটা জিনিস ভাইজান আপনাকে বলে রাখা আবশ্যক যে হুম, এখানে হুম। কাউকে কোনোদিন দাওয়াত দেওয়া হয় না। মানে আচ্ছা, আচ্ছা। এখানে যারা যারা আসেন, হ্যাঁ? হুম, হুম, উনারা হুম, ঠিক এটার উপর নির্ভর করে যে আশ্বিন কার্তিক মাসে আমাদের এলাকায় জি। একটু অভাব থাকে। সে সময় এখানে হুম, যে আশেপাশে ইটের ভাটাগুলো আছে সেগুলো বন্ধ থাকে। হুম, হাস্কিং মিল গুলো বন্ধ থাকে। এই হুম, হুম, আশ্বিন কার্তিক মাসে একটু অভাব থাকে। ওই সময় হুম, হুম, কাজ কামের একটু গৃহস্থালী কামও যেটা, সেটাও একটু কম হুম, থাকে। সে সময় লোকের চাপ হুম। একটু বেশি হয়। আর এটা ধীরে, আচ্ছা, ধীরে, আচ্ছা। ধীরে, ধীরে আবার যখন কাজ শুরু হয়ে যায়, তখন এটা এই ২-৩ বছরের হুম, অভিজ্ঞতায় আমি বলছি, তখন আবার কমতে হুম, থাকে। তো আশ্বিন কার্তিক মাসে আমরা লক্ষ্য করি যে ৩ থেকে ৩৫০ মানুষের উপস্থিতি হয়। আ আজকে আজকে আমরা মোটামুটি ১৮০ জন মানুষ আমাদের মেহমানখানায় আমরা পেয়েছি। তো আচ্ছা, যেমন গত সপ্তাহে ১৪০ জনের মতো ছিল। আজকে আবার ৪০ জন মানুষ একটু বাড়ছে। তো আচ্ছা। এটি, হ্যাঁ, যেটা হ্যাঁ, বলছিলেন যে রশিদ ভাই, জি, হুম, জি, বলেন। হ্যাঁ, যে আহ, আজকের এই, জি ভাই।
না, আমি চাচ্ছিলাম যে আপনার আমরা স্টোরিটা কন্টিনিউ করব। তার আগে যারা দর্শক এখন দেখছেন তাদেরকে আমি আপনার মেহমানখানাটা একটু দেখায় আনতে চাচ্ছিলাম। আমরা জি ছোট্ট জি একটা ডকুমেন্টারি দেখব। আমরা এই মুহূর্তে যে ঠাকুরগণ বাইলেঙ্গি যে মেহমানখানাটি রয়েছে এটা অনেক যে কাভার করেছে, সেই কিছু প্রভাব দেখে আসবো। পরে মেহমানখানায় আসতে শুরু করেন নিরন্ন নামাজ শেষে চলে খাওয়া দাওয়া। বালিয়াডাঙ্গি উপজেলায় প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে মেহমানখানায় নিরন্ন মানুষদের জন্য বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। এখানে একবেলা ভাত, মাছ, মাংস খেতে পারেন গরিব দুঃখী, এমনকি সফর আমি সেই মানুষদের জন্য খাওয়া হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনাকে? জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে আপনার ওখানে, এমন হতে পারে। সমস্যা হচ্ছিল না, কারণ এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে আবছা আবছা শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। জি। আমরা এই স মানে অত্যাধিক সুন্দর একটা আয়োজনের একটা ছোট্ট ভিডিও দেখে আসলাম ২ মিনিটের। সেখানে আমরা দেখলাম যে আপনার চেয়ার টেবিল বসিয়ে মাংস খাচ্ছে এবং আপনি বলছেন যে ৫০ জন এসে পড়েছিলেন। আজকে আপনার এখানে ১৪০ জন ১০০ জন খেয়েছে। এই যে আপনারা খাওয়াচ্ছেন, এই মেনু কি, কি থাকে? মানে সাধারণত কি ধরনের খাবার খাওয়ান আপনারা? জি, ধন্যবাদ। এটিতে আমরা আসলে পয়সাটা হচ্ছে মূল ফ্যাক্টর। আমরা দেখি যে আজকে আমাদের হাতে একটু পয়সা কম আছে, তখন দেখা যায় যে আমরা ডিম দিয়ে আজকে চালাইলাম। ডিম একটা আমিষ প্রতি সপ্তাহে থাকে। সেটি ডিম হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে। হ্যাঁ, তো আজকে যেমন ছিল মুরগির মাংস, অর্থাৎ যেটা আমরা পোল্ট্রির মুরগি, ব্রয়লার মুরগি বলি। এই মুরগির আচ্ছা। মাংসটা ভুনা, হ্যাঁ, হ্যাঁ। আর এটার সঙ্গে ছিল লাউ, মুসারির ডাল, আলু, এটার একটা সবজি ছিল। হ্যাঁ, এই আজকে এটা গত সপ্তাহে আমরা ডিম দিয়ে চালাইছি। তার আগের সপ্তাহে আবার আমরা মুরগি দিয়ে চালাইছি।
ঠিক এভাবেই আচ্ছা, আচ্ছা। প্রতি সপ্তাহে একটি আমিষ আমরা রাখার চেষ্টা করি। তো আজকেও ঠিক সেভাবেই একটি আমিষ এবং সেটার সঙ্গে একটি সবজি থাকে প্রতি সপ্তাহেই। হুম, হুম। আর দেখা যায় যে আমাদের হাতের অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে হুম, হুম। এরপরে আরো ভালো করার চেষ্টা করি। আবার যে সপ্তাহে প্রতি সপ্তাহে তো হাতের অবস্থা খুব একটা ভালো থাকে না। তো যে সপ্তাহে হুম, হুম। যেমন ইয়া হয় তো সেভাবেই আমরা আয়োজনটা করি। আর এটিতে আচ্ছা। কন্টিনিউ যে অর্থনৈতিক সাপোর্টটা এটা আমাদের মধ্য থেকে কয়েকজন আছে আমার সঙ্গে, যে হুম, হুম। বাইরে থেকে আমাদের কন্টিনিউ ২৫০০ টাকা বাইরে থেকে আসে। আচ্ছা। আর এর মধ্যে আমরা দুটি কাজ করি না, মানে কাউকে দাওয়াত দেই না, হ্যাঁ, কোনো ভিআইপি বা কাউকে দাওয়াত দেই না। হুম, হুম। আর আরেকটি কাজ হয় যেটি আমরা কারো কাছে কিছু চাইনি, মানে চেয়ে নেওয়া, যে আমাকে কিছু টাকা দিয়েন, আমি এই সপ্তাহে এই করব বা এই সপ্তাহে খাওয়াবো, আপনি কিছু হুম, হুম। টাকা দিয়েন, এটি করা হয় না। আর একটি করা আচ্ছা। হয় না যে কাউকে দাওয়াত দেওয়া হয় না। এটি যদি আপনি বলেন যে কেন এটি করা হয় না, ঠিক এটার হুম, হুম। পিছনে যে লজিকটা, আমরা যে কয়েকজন এটি নিয়ে চিন্তা ভাবনা করি, মানে বসি, তো হুম, হুম। আমরা চিন্তা করছি ঠিক এভাবে, যে যদি আমরা কোনো ভিআইপি বা কোনো ভালো ব্যবসায়ী বা কাউকে দাওয়াত দেই, তাহলে হুম, হুম। আমাদের কথাটা কেউ ফেলবে না। কিন্তু মনে, মনে তারা কষ্ট পেতে পারে এবং মনে, মনে তাদের ধারণা হতে পারে যে এখানে হুম। এটাকে নিয়ে তারা একটা ধান্দাবাজি শুরু করছে। এটি যেন আচ্ছা, আচ্ছা। তাদের মনে এটি যেন তাদের মনে কখনো আঁচড় না কাটে। এইজন্য আমরা এখন পর্যন্ত কোনো ভিআইপি বা কোনো বড় ব্যবসায়ী বা কোনো রাজনৈতিক লিডার তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। এই দাওয়াত না আচ্ছা, দেওয়ার আচ্ছা। কারণে অনেকেই মেহমানখানার উপর মনঃক্ষুণ্ণ হতে পারেন। কিন্তু তারপরেও হুম, হুম। আমাদের করার কিছুই নেই। কারণ আমরা যদি কোনো এখানে রাজনৈতিক দলের লিডারকে দাওয়াত দেই, তারপরে আবার শুরু হবে অপোজিশনের যে আরো লিডার আছে, তারা আবার জি। প্রত্যাশা করবে। তখন এটার মধ্যে রাইট। একটি বিভেদ সৃষ্টি হতে পারে। আর হুম, হুম। এটির সঙ্গে তাদের একটি নেগেটিভ ধারণাও আসতে পারে যে ওই ওখানে গেলেই আমাকে হয়তো কিছু দিতে হতে পারে। একটি ধারণা রাইট। তৈরি হয়ে গেছে যে দাওয়াত দেওয়া মানে তাদেরকে নিয়ে আসা হুম, হুম। মানে কিছু চাওয়া বা কিছু নেওয়া। হুম, হুম। তো যার জন্য আমরা এখানে দুটি কাজ, আমাদের যে উদ্যোক্তারা আছেন আমি সহ, আমরা এই কাজটুকু, এই দুটি কাজ করি না। কাউকে দাওয়াত দেই না, আর কারো কাছে কিছু চেয়ে নেওয়া হয় না। যদি কেউ স্বেচ্ছায় এখানে সহযোগিতা করতে চান, আমরা হুম, হুম। তাদেরটা ফিরিয়ে দেই না, তাদেরটা নেই। সেখানে এমন হতে পারে যে কেউ ৫০ টাকা দিছে, কেউ আবার ১,০০০ টাকা দিচ্ছে, ৫,০০০ টাকা দিছে। এটি আবার করা হয় যে প্রতি সপ্তাহে যখনই এই ১ সপ্তাহে কে কত টাকা দিল, এটি আবার আমরা ফেসবুকে পোস্ট দেই। হ্যাঁ, অনেকেই আচ্ছা, এটাকে আচ্ছা। আবার নেগেটিভ সেন্সে নেয় যে হুম, হুম। আমি ১০০ টাকা দিলাম, এই ১০০ টাকা আবার ওনারা ফেসবুকে পোস্ট দিছে। এটি কাউকে ছোট হুম, হুম। করার জন্য নয়, কিন্তু এটি হুম, হুম। করা হয় আমাদের স্বচ্ছতার জন্য, যে এখানে কে কত টাকা দিল তার টাকাটা মেহমানখানায় ইনক্লুড হয়েছে কিনা, এখানে ব্যবহার হয়েছে কিনা, হ্যাঁ, এটি দেখাবার জন্য আমরা এটি করি। আর এটি আমরা অনেকটা স্বচ্ছ থাকার জন্য এটি করি, যে সবার টাকাটা সেখানে ইনক্লুড হয়েছে কিনা। এটার মধ্যে আবার অনেকেই বলে যে আমি যে এখানে ১০০ টাকা দিছি, এটি আপনি ফেসবুকে হুম, হুম। দিয়েন না। তারপরেও আমরা আচ্ছা, এটি আচ্ছা। দেই না, কিন্তু আমাদের অভ্যন্তরীণ হিসাবে এটি রাখা হয় যে অমুক ভাই ১০০ টাকা দিছে এত তারিখে। হুম, হুম। এটি হুম, আমরা হুম। করি। আর পারতপক্ষে প্রতিটা লিস্টেই আমরা প্রতি সপ্তাহে আমরা দেখা যায় যে শুক্রবার সন্ধ্যার দিকে আমরা ফেসবুকে পোস্ট দেই যে আজকে আমাদের আচ্ছা, এত আচ্ছা। টাকা ইয়া হয়েছে। এটি আমরা করি। আর এটির সঙ্গে হয়তো কেউ বলতে পারে যে যেমন আজকে আমাদের ৪৪৫০ টাকা বাইরে থেকে আসছে। হুম। আচ্ছা। আর খরচ হয়েছে ৭৮০০ টাকা। ৳৭,৮০০ টাকা। ৭,৮০০ টাকা, ৭,৮০০ হুম, হুম। টাকা আজকের ব্যয়। আর বাইরে থেকে ৪৪০০ টাকা এসেছে। যদিও আমি হুম, হুম। এটি আপনাকে বলতে চেয়েছিলাম না যে কত খরচ হয়েছে। কারণ আচ্ছা। এটি না বললে আবার অনেকে মন্তব্য করবে যে আপনার ৪৪০০ টাকা আসলো, আপনি তো ওটা বললেন, কিন্তু আপনি খরচ কত করলেন এটা তো বললেন না। এটা অনেকেই মন্তব্য আচ্ছা, আচ্ছা। করতে পারে। এজন্যই আমি এটুকু আপনাকে বললাম। ঠিক দেখা যায় আবার অন্যদিন
কোনো দিন এমনও হতে পারে যে যত খরচ হয়েছে তার থেকে হয়তো 1000 টাকা আরো বেশি আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনও হতে পারে। হতে পারে, এমনও হয় অনেক আচ্ছা, সময়। হ্যাঁ, এই যে আপনাদের আপনি ৭,৮০০ টাকা আজকে খরচ করেছেন, আপনার উঠেছিল ৪৪০০ টাকা। এই যে বাকি একটা গ্যাপ রয়েছে, আপনার হচ্ছে ৩,৪০০ টাকা মেবি। এই ৩,৪০০ টাকা কোথা না, থেকে আসে? 2550 টাকার মতো হচ্ছে আজকে মনে হয়, গ্যাপ। দেখছি আমি 2500, যাই হোক সামথিং আর কি, আচ্ছা। 2500 সামথিং। হ্যাঁ, হ্যাঁ। এই গ্যাপটা আসলে তখন আপনারা কিভাবে ফিল আপ করেন? হ্যাঁ, এই গ্যাপটা এটা আমি আমার ইয়া থেকেই চালাই, কারণ প্রতি সপ্তাহে যে লাগে এমনও তো না, কোনো সপ্তাহে রাইট। এটি হয়তো লাগে। আর কিছু দোকানেও কিছু ধার বাকি থাকে। হ্যাঁ, আচ্ছা, ওখানেও আচ্ছা। যেমন মুদি দোকানে এখন পর্যন্ত মোটামুটি ৬,০০০ টাকা বাকি হইছে। আর সবজি দোকানেও ৫-৬,০০০ টাকা বাকি হইছে। এটা আবার কোন সময় এটা আবার পরিশোধ হয়ে যাবে। আর অন্যদিকে আমি এটি আমি উৎসাহ আনন্দ ভরে এটি চালাবার চেষ্টা করছি। আমি এর আগে এই করোনার সময়ে আমি অনেক টাকা ব্যবসায় লোকসান করেছি। ঠিক আমার একটি মুরগির ফার্ম আমি করেছিলাম। এটি হচ্ছে লেয়ার মুরগির ফার্ম, ডিম পাড়া মুরগির ফার্ম যেটা। তো ঠিক যখন ডিম পাড়া শুরু করে, পাকিস্তানি মুরগির একটা ফার্ম করছিলাম আমি। যখন ডিম দেওয়া শুরু হয় ঠিক সে সময় আমার এই মুরগিগুলো মারা যায়। একেবারে আচ্ছা। ২১ লক্ষ টাকা আমার চোখের সামনে সব চলে গেছে। আমি অনেক চিকিৎসা করেও সেগুলো আর ব্যাক করাতে পারিনি। তো সেই তুলনায় আমি এটি ধরে নিছি যে সেই তুলনায় হয়তো এটা প্রতি খুবই নগণ্য। সপ্তাহে আমার ২-৩ হাজার টাকা যাবে। এটি আমার কাছে আল্লাহর রহমতে আমার কাছে এটি ব্যাপার হবে না। এটি আমি চালায় নিতে পারবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী তারাও চেষ্টা করতেছে যে বিভিন্নভাবে কেউ চেয়ার কিনে দিচ্ছে এখানে, কেউ প্লেট কিনে দিচ্ছে এখানে, কেউ কিছু গ্লাস দিচ্ছে। মানে তারাও আবার সহযোগিতা করছে। কিন্তু এটি কারো কাছে এখন পর্যন্ত আমরা আমরা যারা এটির সঙ্গে জড়িত, আমরা এখন পর্যন্ত কারো কাছে কিছু চেয়ে নেইনি। হ্যাঁ, অনেকেই শুক্রবারে আনন্দ ভরে আসতেছে, আসে দেখতেছে, এখানকার দেখার পরে, পরিবেশ দেখার পরে যখন মনে হচ্ছে যে না কিছু, আমরা আজকেও যেমন কিছু ওয়ান টাইম প্লেট এবং গ্লাস দিয়ে মেহমানদারি করেছি। তো এটি আবার দেখা যাবে যে এমন একজন মানুষ আসে যখন দেখলো যে আসলে ওয়ান টাইম প্লেট এবং গ্লাস গুলো চালাচ্ছে, আমি 10টা প্লেট কিনে দিব, দিচ্ছে। ঠিক এইভাবেই আমরা আপাতত চালাচ্ছি, ঠিক এভাবেই আচ্ছা, চালাবার এটা চেষ্টা করছি। জি, এটা ৩ বছর ধরে করছেন। আপনার এই ১৫০ লোক ২০০ লোককে আপনাদের এখন পর্যন্ত এক সপ্তাহে হাইয়েস্ট কতজন লোক হয়েছে? মানে একদিনে সর্বোচ্চ কতজন ৩৫০, সর্বোচ্চ? সর্বোচ্চ আমরা ৩৫০। ৩৫০ মানুষ পেয়েছি। আচ্ছা, এই ৩৫০ মানুষকে ম্যানেজ করার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য তো কিছু ভলান্টিয়ার দরকার হয়। এইগুলো কিভাবে আপনি জোগাড় করেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটি আসলে আমাদের এখন পর্যন্ত, শুরু থেকে এখন পর্যন্ত আমরা যে এখানে রান্না বান্না যারা করেন তারা কোনোদিন আমার কাছ থেকে এই মেহমানখানায় কোনো পারিশ্রমিক তারা এখন পর্যন্ত নেননি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটি আমি অনেক সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। শুধুমাত্র ঈদের সময় তাদেরকে হয়তো একটা পাঞ্জাবি দিয়েছি, এতটুকু। এর বাইরে তাদেরকে আমি এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক তাদেরকে দেওয়ার চেষ্টা করলেও তারা নিতে আগ্রহী হননি এবং নেননি। তো ২ জন বাবুর্চি প্রতি সপ্তাহে ওনারা অন্য জায়গায় কাজ করলে ৫০০-১,০০০ টাকা পাবেন, কিন্তু সেটি আমার কাছ থেকে এখন পর্যন্ত মেহমানখানা থেকে নেননি। ২ জন বাবুর্চি প্রতি সপ্তাহে তারা একেবারে নির্দিষ্ট সময়ে চলে আসেন, রান্নার কাজ শুরু করেন ওনারা। আর এটির পাশাপাশি এই যে বাজার করার ব্যাপারে এখানে ২-৩ জন, এর মধ্যে আমার ফার্মের যে ম্যানেজার কামরুজ্জামান আর খলিল, হারুন, এনারা প্রতি সপ্তাহে বাজারের লিস্ট নিয়ে তারা আগে বাজারের সবকিছু করেন। এর মধ্যে আমিও সঙ্গে যাই। আমি সহ বাজারের যেই মুদির বাজার, চাউলের বাজার, এদিক ধরেন সবজির বাজার,
হ্যাঁ, মশলার হুম। বাজারে সবকিছু মিলে এগুলো তার হুম। আগের দিনেই বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আমরা করে ফেলি। আচ্ছা। শুক্রবার সকালে বাবুর্চিরা আসেন, বাবুর্চিদের হুম, সঙ্গে হুম, দুজন মহিলা থাকেন, ওনারাও আসেন। ওনারাও এখন পর্যন্ত হুম, হুম। কোনো পারিশ্রমিক নেননি। নেননি। আর আচ্ছা। পরিবেশন যখন শুরু হয় তখন 10 থেকে হুম, হুম। 12 জন মানুষ অল টাইম এনারা আসেন। এনাদেরকে বলতে হয় না। এনারা আচ্ছা, আচ্ছা। ঠিক পরিবেশনের আগ মুহূর্তেই এনারা চলে আসেন। হুম, হুম। পরিবেশন এক্কেবারে খুব সুন্দরভাবে পরিবেশন করার পর এবং বাবুর্চিগুলো দুজন বাবুর্চি হুম, হুম। এনারাই ঠিক ওই পরিবেশন করে এনারাই মাংসটা বা ডিমটা বা তরকারিটা শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার এখানে বের হ্যাঁ, বের হয়ে গিয়েছিলেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ। জি, জি। তো এনারা এই 10-12 জন মানুষ যদি হুম, আমি হুম। তাদের নাম বলি তাহলে দেখা যাবে যে কামরুজ্জামান, পৈরত, মনসুর, রহিম, হুম, জরিনা, ইলিশা, হুম, হারুন, খলিল, রেজাউল, হুম, আলমগীর, আশরাফুল, সুলতান, আসিম, হুম, হুম। শহীদর এবং কুসমত। এনারা প্রতি আচ্ছা। সপ্তাহেই প্রতি হুম, হুম। সপ্তাহেই ঠিক যখন এই যে আমরা একটা জিনিস করি কি যে শুক্রবার নামাজ শেষে নামাজের আগেই অনেক মেহমান চলে আসেন আর নামাজ হুম, শেষ হওয়ার পর কিছু মেহমান আসেন। তো নামাজের পরেই আমরা আগে একটু তাদেরকে নামাজ রোজার উপর বা এখানে হিন্দুরাও থাকেন তাদেরকে তাদের ধর্মীয় আহ, কৃষ্টি কালচার পালনের ব্যাপারে একটু কথাবার্তা হুম, বলেন। যারা আমাদের হুম, দোয়া এখানে প্রতি সপ্তাহে করান তিনি এই হুম, কথাগুলো হুম। আগে বলার পরেই তারপরে আমাদের কিন্তু দোয়া হয়। দোয়া হওয়ার আচ্ছা। পরে তারপরে খাবার পরিবেশন করা হয়। তো এই খাবার পরিবেশন বা দোয়ার পূর্ব মুহূর্তে এনারা কিন্তু সবাই হুম, হুম, চলে আসেন। ঠিক যার যার যে কাজটা, যে ভাত দেয় সে ভাতের ডালিটা হাতে নেয়, হুম, হুম, যে পানি হুম, হুম। দেওয়ার জন্য প্রস্তুত থাকে সে পানির জগগুলো হাতে নেয়। মানে ঠিক আচ্ছা। সে এটার ব্যাপারে কাউকে কিছু বলতে হয় না। যদি এমন হয় যে আজকে একজন আসতে পারেনি, সেখানে যারা বাইরের থেকে দেখতে আসেন তারাও কিন্তু ওটা কাজে লাগে যান। কাজে লেগে হ্যাঁ, পড়েন। আচ্ছা, আচ্ছা। জি, কাজে কাজে লেগে যান এবং কাজটা একেবারে সুন্দরভাবে মেহমানদারি যেভাবে আমরা অনুষ্ঠানগুলোতে বড় বড় অনুষ্ঠানগুলোতে আমরা যেভাবে পরিবেশন হুম, করি হুম, হুম, মেহমানদারি করি ঠিক সেভাবেই এখানে যারা ভিক্ষুক আসেন, যারা প্রতিবন্ধী আসেন, যারা বিশেষ শ্রেণীর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা আসেন, হুম, হুম। যারা অভাবী আসেন, হ্যাঁ, তারা সবাইকেই আমরা একেবারে চেয়ার টেবিলে বসায় মেহমানদের মতোই সেভাবে আপ্যায়ন করার চেষ্টা করি। এখানে আচ্ছা। কাউকে হুম। ছোট জি, না, আপনার এই মানে যে গল্পটি বলছেন আসলে অসাধারণ একটি গল্প। খুবই ইন্টারেস্টিং। এই যে আপনি বললেন কিছু মানুষের নাম বললেন, যে কথা হয়নি বলা ফেসবুক পেজের থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসলে এই ধরনের কাজ করার মধ্যে একটা প্রশান্তি আছে, একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে, যেটা আসলে অন্য কাজে পাওয়া যায় না। আর আপনার সাথে মানুষ এভাবে আসে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। আর আপনি বলছেন যে যারা দেখতে আসে তারাও একসময় কাজে লেগে পড়ে। অসাধারণ এটা একটা বিষয়। আমি এবার আপনাকে জানতে চাবো সেটি হচ্ছে যে আপনি এই যে আয়োজনটা করেন এটা কোথায় করেন? আপনার বাড়িতে নাকি বাইরের কোনো মাঠে? আর আরেকটি বিষয় আপনি বলবেন সেটি হচ্ছে যে এখানে শুধু কি আপনার গ্রামের মানুষজন আসে নাকি পার্শ্ববর্তী গ্রাম বা পার্শ্ববর্তী এলাকার মানুষজন এসে এখানে আপনার এখানে অংশগ্রহণ করে? খুব সুন্দর বলেছেন। হুম, ধন্যবাদ হুম, আপনাকে। যে এটি শুরুটা হয়েছিল যখন এই যে করোনার কথা বললাম। তো হুম, এই বালিয়াডাঙ্গি যে বাজার, শহরের যে বাজার, হুম, 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 তো এটা মাছ বাজার নামে এলাকাটা। এই মাছ বাজারের পাশেই পানি সম্পদ হুম, মন্ত্রণালয়ের আহ, অনেক জমি 145 শতক জমি আমি লিজ গ্রহণ করি। এটা আজ থেকে 12 বছর আগে। তো আচ্ছা। এই 145 শতক জমি লিজ নেওয়ার পরে সেখানে আমার এই ফার্ম চলে। হুম, এই হুম, ফার্মের কাজ ওখানেই চলছিল। ঠিক করোনার সময় যে ঘটনা আপনাকে বললাম এতক্ষণ ধরে, আহ, হুম, হুম, ওই যে ওই ব্যবসা প্রতিষ্ঠানেই আমি শুরু থেকেই হুম, ওখানেই চালাচ্ছিলাম। হুম, তো হুম, এটা শুরু হওয়ার পরে আমার লিজের
যে মেয়াদ 12 বছর, এটা 11 বছর পার হওয়ার পরে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা আসে যে 1 ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না। এই পরিপত্রের উপরেই যেই দপ্তর থেকে আমি লিজ নিয়েছিলাম জমিটা, ওই দপ্তর থেকে এই লিজটি ক্যান্সেল করা হয়। এই লিজ ক্যান্সেল করার পরে আমি সে জমিটি ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে আমার ওই যেই প্রতিষ্ঠানটা যেখানে ছিল আমার, তার 200 গজ পূর্ব পাশেই একেবারে বাংলা ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি যে মহাসড়ক আছে, এই মহাসড়কের সঙ্গেই আমার বাসা, বাসার সঙ্গেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ভিতরেই আমার 68 শতক জমি আছে। আপনি শতক বুঝবেন কিনা, তো জি, এই 68 শতক জমি আছে, এটার উপরে আমার এখন ব্যবসা প্রতিষ্ঠান, এই যে ফার্মের কাজটা চলছে, এই ফার্মেই প্রতিদিন মেহমানদারি করা হয়। এটির পাশাপাশি আপনি যে কথাটি বলছিলেন যে এটি শুধু কি আমার গ্রামের মানুষ বা এই বালিয়াডাঙ্গির মানুষ কিংবা আমার অন্য এলাকার মানুষ এখানে আসেন কিনা, এটি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে এখানে আমার আশেপাশে বা বালিয়াডাঙ্গির তো কিছু অসহায় মানুষ আছেই, কিছু ভিক্ষুক আছে। তো এটার পাশাপাশি আমি ঠাকুরগাঁও শহর এখান থেকে 22 কিলোমিটার দূরে, ঠাকুরগাঁও শহর 22 কিলোমিটার, আবার এখান থেকে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন হচ্ছে 14 কিলোমিটার। তো এই শুক্রবারে ঠাকুরগাঁও শহরের দোকানপাট বন্ধ থাকে, আর উপজেলায় বালিয়াডাঙ্গি শহরে শুক্রবারে দোকানপাট খোলা থাকে। এবং এই শুক্রবারেই বালিয়াডাঙ্গি থেকে 7 কিলোমিটার উত্তর পাশে লাহিড়ী বাজার, একটি খুব বড় বাজার, বিখ্যাত একটি বাজার, এই বাজার খোলা থাকে। আবার আমাদের মানে ওটাই প্রতি শুক্রবারে একটি হাটবার। আর বালিয়াডাঙ্গি শহরের দোকানপাট শুক্রবারে খোলা থাকে, যার জন্য শহর থেকে যারা প্রতিদিন ভিক্ষা করেন, ঠিক এই শ্রেণীর মানুষ শুক্রবারে তাদের আর ভিক্ষা করার শহরে জায়গা থাকে না। দোকানপাট বন্ধ হওয়ার কারণে এই ভিক্ষুক শ্রেণীর মানুষ বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা এটি চলে আসেন বালিয়াডাঙ্গিতে। বালিয়াডাঙ্গিতে দুপুরের আগ পর্যন্ত, অর্থাৎ নামাজের আগ পর্যন্ত এই শহরের দোকানপাটে বা আশেপাশে তারা তাদের কাজকর্ম, তাদের ভিক্ষা বা তাদের যেটি তাদের করার দরকার সেগুলো করেন। এরপরে নামাজের পরে এখানে খেয়ে এনারা আবার চলে যান লাহিড়ী বাজারে। তো যার জন্য শুক্রবারে আমরা মেহমান অনেক বেশি পাই। আবার এখানে আরেকটি কথা আপনাকে বলে রাখা ভালো যে আমরা দিনাজপুর, পার্বতীপুর এবং জয়পুরহাটেরও মানুষ এখানে আমরা পেয়েছি, যে তারা ট্রেনে চলে আসেন, ট্রেনে আসে, রোডে নামেন, রোড রেল স্টেশন থেকে নামে বালিয়াডাঙ্গিতে চলে আসেন। বালিয়াডাঙ্গিতে তাদের ব্যবসা বা তাদের তারা কাজটা শেষ করে তারা চলে যান লাহিড়ী বাজারে, বা এখানে খাওয়ার পরে আমরা খাওয়ার সময়টুকু আমরা তাদেরকে এখানে পাই। এই আবার তারা তাদের কাজ সেরে আবার যারা রেল স্টেশনে যাওয়ার তারা রেল স্টেশনে চলে যান, যারা শহরে চলে যাওয়ার তারা শহরে চলে যান। ঠিক এই জন্যই আমরা আশপাশের উপজেলা এবং জেলা শহরের মানুষগুলোকেও আমরা এখানে আমরা পাই, এই মেহমানখানায় পাই। তাহলে বলতে গেলে আপনি হচ্ছে শুধু বালিয়াডাঙ্গি না, আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো থেকে আপনি অনেক বেশি এই মেহমান পান। তো যে শ্রেণীটা আসলে খেতে আসে, এটা কি পুরোটাই যে ভিক্ষুক শ্রেণী বা এরকম দরিদ্র, হতদরিদ্র এই শ্রেণীটাই কি আসে, নাকি এখানে উৎসাহজনিত ভাবে মধ্যবিত্ত বা যারা আছে যারা মানে উৎসাহ নিয়ে কি এনারা আসে কিনা? হ্যাঁ, সুন্দর বলেছেন। এনারা আসলে প্রথমে যারা বসে, প্রথমে যারা খেতে বসেন, তারা নিতান্তই একেবারে হতদরিদ্র না হলে, কারণ এখানে প্রতিদিনেই আমাদের কিছু নাগরিক সাংবাদিক যাদেরকে আমরা বলি যে মোবাইলে হাতে থাকলেই ঠিক এইরকম কিছু মানুষ, তারা অনেকেই আসেন এখানে ছবি তোলার জন্য। ছবি তুলেন, ভিডিও করেন। তো নিতান্তই অভাবী না হলে কেউ এখানে বসতে চান না। আমি যদি আপনাকে শুরুর ঘটনা বলি, ঠিক 2 সপ্তাহ যখন গেছে, ঠিক এমন সময় সময় টেলিভিশনে আমাদের এই কার্যক্রমটি খুব ভালোভাবে
তারা আমার সহকর্মী জিয়াউর রহমান বকুল খুব সুন্দরভাবে এটিকে উপস্থাপন করেন। এটি উপস্থাপন করার পরে দেখা গেছে যে এই ভিক্ষুকদের মধ্যে একজন তার বাড়ি ঠাকুরগাঁও শহরে, তার জামাই আবার এই ভিক্ষুকের এনার জামাই ইনি ঢাকায় একটি কোম্পানিতে কাজ করেন। তো সময় টিভিতে ওনাকে যখন দেখানো হয়েছে তখন তার জামাই নাকি তাকে এ ব্যাপারে থ্রেট করেছে। থ্রেট করার কারণে সে আর পরের সপ্তাহে আসতে চায়নি। হ্যাঁ, পরে আসতেছে, পরে আমরা এটাকে খুব ইয়া করার চেষ্টা করছি যে একেবারে কারো ফেসটা খুব কাছ থেকে যেন না নেওয়া হয়, এগুলো আমরা চেষ্টা করি। তো এখানে একেবারে নিতান্তই অভাবী না হলে, নিতান্তই এখানে খাওয়ার উপযোগী না হলে আসলে প্রথমে কেউ বসতে চান না। আর আপনাকে আরেকটি জিনিস আমি বলে রাখি যে এখানে আয়োজনটা করা হয় যেহেতু কাউকে দাওয়াত দেওয়া হয় না, অনুমানের উপর একটা আয়োজন করা হয়। যেমন আজকেও আমরা 200 মানুষের আয়োজন করেছিলাম, তো 180 জন মানুষকে আমরা পেয়েছি। তো 20 জনের তাহলে খাবার আমাদের আজকে বেঁচে গেছে অতিরিক্ত। জি, অতিরিক্ত। এই 20 জনের এর মধ্যে আমাদের এখানে যারা কাজ করে বাবুর্চি, আমাদের যেখানে এখানে যে যারা পরিবেশন করেন, এখানে কিন্তু 15-16 জন মানুষ অল টাইম তারা কাজ করেন, ইয়া করেন। তো যেটুকু খাবার আজকে বেঁচে গেছিল, শেষে আমি সবাইকে এটা করা হয় যে যদি বেঁচে যায় তাহলে আমরা সবাই মিলে বসে সেখানে আমরা খাই। আর যদি আবার অনেক সময় এটা আবার দেখা যায় যে মেহমান যতটুকু আমরা আয়োজন করেছি তার থেকে মেহমান অনেক বেশি হয়ে গেছে, তখন আমরা আবার এটি মোকাবেলা করি যে তাৎক্ষণিক তো রান্না করে এটি সম্ভব না ইয়া করা, কাভার করা। তখন আমাদের পাশেই কিন্তু আমার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার এই মেহমানখানা এটা কিন্তু শহর থেকে কাছেই। এখান থেকে আমার যে খাবারের হোটেলগুলো এখান থেকে 200 গজ দূরেই। আমি তখন করি কি, একজনকে হয়তো ডালিটা বা একটা ডিশ নিয়ে দৌড়াই বা ওই যে দোকানগুলোতে পাঠাই দেই যে আমরা এখন খাওয়ার বাকি আছি, দেখা যায় যে এখনো মেহমান 10 জন মেহমানের ভাত লাগবে, সেখানে হয়তো 20 প্লেট ভাত এবং 20টা হয়তো ডিম বা সবজি এগুলো নিয়ে আসার জন্য একটা ব্যবস্থা করি তাৎক্ষণিকভাবে। আবার যদি বেঁচে যায় তাহলে সবাই মিলে এটি কিন্তু বসে খাওয়া হয়। আবার অনেক সময় বলেন, জি বলেন। আবার অনেক সময় দেখা যায় যে শুক্রবারে আমরা এমনও দিন পেয়েছি যে শুক্রবারে কিছু খাবার বেঁচে গেছে, তো আমাদের লোকজন সেদিন খায়নি। এজন্য খায়নি, পাশে ধরেন যে একটা আগুন লাগছে, এরকমও ঘটনা আছে যে আগুন লাগে 4-5 জনের বাড়ি পুড়ে গেছে। তখন এই খাবারগুলো সমুদয় খাবার এবং যা তরকারি যা ভাত ছিল সবকিছুই ওই পুরা বাড়িতে, যেই বাড়িগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে আমরা পাঠাই দেই। হ্যাঁ, অনেক দিনেই মানে যারা এখানে পরিবেশন করে তারা কিন্তু অনেক সময় খাবার পায় না, এখানে তাদেরকে না খেয়ে যেতে হয়, তাদের কোনো আফসোসও থাকে না, ইভেন বাবুর্চিদেরও আফসোস থাকে না। তাদেরকে অনেক সময় আমি হোটেল থেকে, যেহেতু সারাদিন সকাল থেকে তারা পরিশ্রম করেন, হোটেল থেকে আনে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি। আবার অনেক সময় হয়তো একটু বেঁচে যায়, যদি বেশি বেঁচে যায়, যদি আমরা কোনো দুর্যোগপূর্ণ কোনো সমস্যা দেখি তাহলে আবার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওখানে আমাদের এই খাবারটুকু, অতিরিক্ত খাবারটুকু পৌঁছায় দেওয়া হয়। আচ্ছা, দারুণ। আসলে আপনি খুবই সুন্দর করে বলেছেন যে যে খাবারটা আপনাদের বেঁচে যাবে সেটা যদি একেবারে নিতান্তই আর কোনো মানুষ না থাকে তাহলে তো আসলে কিছু করার নেই, সেটা তো আপনার নষ্ট হয়ে যাবে। এই কারণে খান। আবার অনেক সময় যারা আপনার সাথে কাজ করেন বা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেন তারা খাবারও পান না এবং তাদের কোনো আফসোস থাকবে না, এটাই স্বাভাবিক। তারা কারণ সেখানে খেতে আসেন না, তারা সাহায্য সহযোগিতা করার জন্য আসেন এবং তাদের মাইন্ড অবশ্যই অনেক বড়, যার কারণেই তারা আসেন। কারণ হচ্ছে এই সব কাজে যদি মন মানসিকতা ছোট হয় তাহলে কখনোই কেউ কাজ করতে পারে না। এখানে যেই আসবে ধরে নিতে হবে যে তার মন মানসিকতা অবশ্যই ব্রড মাইন্ডেড সে। হারুন রশিদ ভাই, আপনি খুব সুন্দরভাবে মেহমানখানার গল্পগুলো বলছিলেন, আমরা খুব সুন্দরভাবে মেহমানখানার গল্পগুলো শুনছিলাম। এই অসাধারণ একটা আয়োজন আপনি করেছেন এবং এখনো পর্যন্ত আজকে 141তম, আপনি বলেছেন 141তম সপ্তাহ আপনারা কাটিয়েছেন এবং আজকে 180 জন মেহমানের পর্যন্ত আপনারা খাওয়াইছেন। তো হারুন রশিদ ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার কি এমন কোনো স্মৃতি আছে
যে একটা ব্যক্তি খেয়েছে, খাওয়ার পরে আপনার কাছে এসেছে, সেই কথাগুলো শুনে আপনার চোখ দিয়ে পানি পড়েছে, অথবা আপনার এখনো সেই কথাগুলো মনে পড়লে, আপনার সেই স্মৃতিটা মনে পড়লে আপনার খুবই ভালো লাগে, এ ধরনের কোন স্মৃতি আছে আপনার? জি, জি, আছে। আছে, জি, কারণ আমাদের আহ, হুম, আমার ঠিক এই আমাদের মনে হয় 122 না 23 সপ্তাহ যখন চলছিল, আচ্ছা, আহ, এই মেহমান প্রথম আমার এখানে আসছে। এই মেহমান আচ্ছা, আসার পরে এখানে খাওয়া দাওয়ার পরে উনি তো আর এটার সিস্টেম জানতো না। পরে আমাকে বলছে যে আমি কত টাকা দিব। তো আমি বললাম যে কেন টাকা দিবেন? বলছে যে আচ্ছা, এখানে কি টাকা দিতে হবে না? আমি বললাম যে না, এখানে টাকা দেওয়া লাগবে না। বলছে যে এত হুম, হুম, সুন্দর করে এত খাইলাম, এখানে আপনারা কি কোনো টাকা নিবেন না? আমি বলছি যে না, টাকা নিব না। তো এই মানুষ, এই মানুষটি তখন কেমন জানি তাদের চোখে জল একেবারে ছলছল অবস্থা। এই কথাটা ঠিক এই জন্য বললো, এখানে কোন দাওয়াতের অনুষ্ঠানে ওনার ওনার যাওয়া হয়েছিল, ওনাকে বসতে দেয়নি। বসতে দেয়নি বলতে ওনাকে ওখান থেকে তাড়ায় দেওয়া হয়েছিল, বাইরে দাঁড় করে রাখা হয়েছিল। দাঁড় করে রাখার পরে কিছু ওই যে মানুষের খাওয়ার পরে যেটুকু উচ্ছিষ্ট থাকে, টেবিলের হুম, মধ্যে হুম, অনেক খাবার বা প্লেটে অনেক খাবার পড়ে থাকে, ঠিক এই হুম, হুম, খাবারগুলো তাকে নিয়ে যায়, মানে দেওয়া হয়েছিল। তো আচ্ছা, উনি ওই স্মৃতিটার কথা যখন আমাকে বলছিলেন যে একটা এত বড় অনুষ্ঠানে আমাকে এইভাবে দেওয়া হয়েছিল, আমি খাই নাই, ওখান থেকে চলে আসছিলাম। তো আজকে আমি এখানে ঢোকার সাহস পাচ্ছিলাম না প্রথমে, যে এখানে আবার আপনারা খাবার দেন কিনা বা কি সিস্টেম হুম, আমি হুম, তো জানি না। তো হুম, হুম, পাশে যাকে জিজ্ঞাসা করছি উনিও বলতে পারেনি। তো যার জন্য আমি এই টাকাটা আপনাকে দিতে আসছিলাম, যে এখানে আসলে টাকা দিতে হবে কিনা। তো আমি শেষে ওনাকে, ওনার যখন বললাম যে না, এখানে আমরা কোনো টাকা নেই না বা টাকা এখানে দেওয়া লাগবে না, তখন উনি খুব আবেগ আপ্লুত হয়ে গেছিলেন। তো হুম, উনি অনেকক্ষণ দোয়া করছেন আমাদের জন্য। এটি একটি গেল। আর সব থেকে আমার ভালো লাগছে যে মেহমান খানার মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমার বয়স এখন প্রায় 50-এর কাছাকাছি। হুম, হুম, আমি মূলত আমার 91 সালের এসএসসির ব্যাচ। আমার অসুখের কারণে আমার 3 বছর ল্যাপস হয়েছে। আমি হুম, হুম, 94 এসএসসি পাস করছি। তো অনেক চড়াই উতরাই, অনেক লোকসান করছি, অনেক ইয়ে করছি, কিন্তু কোথাও এত তৃপ্তি আমি পাইনি। কোনো কাজে এত তৃপ্তি পাইনি। রাইট, আহ, আমি সবসময় চেষ্টা করি যে এই শুক্রবারটা, প্রতি শুক্রবার আমি ফ্রি থাকার একটু চেষ্টা করি। আচ্ছা, আর আপনাকে একটি স্মৃতির কথা যদি বলি, যে পার্বতীপুরে, পার্বতীপুর নামে একটা রেল স্টেশন আছে, আপনি জানেন হুম, বা হুম, অনেকেই জি, জানেন, জি, আমাদের অবশ্যই, যারা হুম, শুনছেন অনেকেই জানবেন। হুম, হুম, তো হুম, হুম, আমি পার্বতীপুর রেল স্টেশনে আমি অপেক্ষা করছি। ঠিক এমন সময় একজন ভিক্ষুক আহ পটলাপুটলি অনেক কিছু নিছেন, নিয়ে আসে আমাকে একেবারে জড়ায় ধরার মতো অবস্থা, শেষে পা ছুঁয়ে সালাম করার মতো অবস্থা। আশেপাশের লোকজন তো সবাই অবাক হয়ে গেছে যে আচ্ছা, এই ছেলেকে বা এরকম করতেছে কেন। আমি তো হাত ধরে ওনাকে উঠাইছি। উঠার পরে হুম, হুম, উনি বলছে যে আপনি স্যার এখানে কখন আসছেন? আমি বললাম যে এই হুম, তো হুম, কিছুক্ষণ আগে আসছি। তো লোকজন একেবারে জড়াই ধরছে, মানে কাছাকাছি চলে আসছে, যে ঘটনা কি, ভিক্ষুক এনাকে এখানে এইভাবে এত সম্মান করছে। তো হুম, হুম, এই ভিক্ষুকের পাশাপাশি ওনার সঙ্গে যে আরো একজন ছিল, উনিও চলে আসছে, আসে বলছে যে স্যার আপনাকে আমি অনেকদিন ধরে খুঁজছি, যে এই হুম, হুম, লাইনে হুম, কখনো পাই কিনা। হ্যাঁ, আজকে পাইছি, চলেন আচ্ছা, আপনাকে কিছু খেতে হবে। মানে একেবারে যেভাবে ইয়ে করছে। তো ঠিক আমার কাছে, জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার কাছে মনে হয়েছে যে জীবনের এটি একটি সব থেকে বড় পাওয়া আমার। জি,
এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। আসলে সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, আসলে আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের উদ্দেশ্য কিন্তু খেয়ে দিয়ে আসলে চলে যাওয়া নয়। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে কিছু দেওয়ার মধ্যে যে একটা আনন্দ রয়েছে সেটি কিন্তু আসলে টাকা দিয়ে, অর্থ দিয়ে কখনোই পাওয়া যায় না। এই যে হারুনুর রশিদ ভাই প্রতি সপ্তাহে প্রায় 200 জন 250 জন মানুষকে খাওয়ান, এর ভিতরে যে তৃপ্তি, এর ভিতরে যে একটা পাওয়ার যে একটা বিষয় আছে, এটা মানে এটা আর অন্য কিছুতে আসলে পাওয়া যাবে না। আমরা এর পূর্বে যেটা ইয়া করেছিলাম, মাহমুদুল হাসান মামুন ভাই, যিনি মানুষকে গাছ দেন, যিনি নিজে চারা রোপণ করেন, 2 লক্ষেরও বেশি মানুষকে গাছ দিয়েছেন, নিজে বীজ দেন এবং বীজ রোপণ করার জন্য বলে আসেন, বই দেন, বই পড়া শেষে আবার বীজ দেন। এই যে তার বীজ থেকে যখন একটা গাছ হবে, গাছ থেকে ফসল হবে, এই ফসল যখন একটা মানুষ ছিঁড়ে খাবে, সে দেখবে বা তাকে সে বলবে যে মামুন, তোমার আজকে এই গাছ থেকে, বা মাহমুদুল ভাই, আজকে তোমার গাছ থেকে আমি ফল ছিঁড়ে খেয়েছি, তরকারি রান্না করেছি। অসাধারণ। এর এর চেয়ে বেশি আসলে পাওয়া হয় না। এই যে আপনি পার্বতীপুরে গেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই স্টেশনটাকে ক্রস করে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই স্টেশনটা ক্রস করে। কয়জনের ভাগ্যে এরকম জুটে যে একজন মানুষ এসে হাত বাড়িয়ে দিয়ে বলছে যে আপনাকে আমি এখানে অনেক খুঁজেছি। অসাধারণ হারুন ভাই, আসলে অসাধারণ, আপনার এই স্মৃতিগুলো অসাধারণ। জি বলেন। তো আমি যেটি বলছিলাম যে আসলে অনেক চড়াই উতরাই আমার এই পর্যন্ত আসা, অনেক লোকসান করেছি, কিন্তু কোথাও অনেক ব্যবসায় লাভ করেছি, কিন্তু কোথাও এত তৃপ্তি আমি পাইনি। এটি আমার জন্য অনেক সম্মানের। ঠাকুরগাঁও শহরে আমার যাতায়াত, ঠাকুরগাঁও শহরে অসংখ্য মানুষের মাঝে আমাকে মানুষ সেই সম্মানের চোখে দেখে, স্নেহের চোখে দেখে। আমি এটি আমার চরম আল্লাহর কাছে পাওয়া, যে অনেক মানুষের অনেক আমার থেকে অনেক বেশি সম্পদ রয়েছে, কিন্তু তাদের তুলনায় আমার অনেক সম্মান আল্লাহ দিয়েছে। আমি এই সম্মানটুকু নিয়ে শেষ দিন পর্যন্ত আমি এই সম্মানটুকু নিয়ে চলতে চাই। সবার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালোভাবে থেকে, সবার সঙ্গে মিলেমিশেই থেকে এইভাবেই আমি চলতে চাই। এবং এই মেহমানখানাটি আল্লাহ যেন আমার অবর্তমানেও, আমার যে 3টি মেয়ে রয়েছে, আমি তাদেরকেও ওসিয়ত করে যাব যে আমার অবর্তমানেও এই মেহমানখানা যেন এখানে চালু থাকে। এবং আমার সঙ্গে যারা রয়েছে, যে কয়েকজন আমার সঙ্গে আছে, তাদের মন মানসিকতা অত্যন্ত ভালো। তারা এখন পর্যন্ত যেটি একসঙ্গে আমরা করে যাচ্ছি, এখন পর্যন্ত আমাদের কোনো মতবিরোধ দেখা দেয়নি। প্রতিটি কাজের আমি তাদের সঙ্গে ভালোভাবেই তাদের সাপোর্ট পেয়েছি। এই সাপোর্ট আল্লাহ যেন শেষ দিন পর্যন্ত এইভাবেই চলার তৌফিক দান করেন। এবং আমি সবাইকে সবার প্রতি সম্মান রেখেই বলছি যে সকলেই আমি একসঙ্গে তো আর সব মানুষ আমরা মারা যাব না, যারা এটির সঙ্গে জড়ায় আছি, আমাদের যদি এইভাবে একজনও শেষ পর্যন্ত বেঁচে থাকেন, উনি এটির হাল ধরে থাকবেন। এটি আর আমি পারিবারিক ভাবেও, আমি আমার মেয়েরাও, আমার স্ত্রীকেও আমি বলে যাব যে আমার অবর্তমানেও তারা যেন এটিকে ধরে রাখেন, এবং যেভাবে চলছে আলহামদুলিল্লাহ সেভাবেই যেন তারা চালু রাখেন। জি হারুন রশিদ ভাই, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই মেহমানখানায় এখন আপনার 200-250 জন মানুষ খাচ্ছে, আপনার একটা পরিকল্পনা কি, মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি এটাকে কোথায় দেখতে চান একটা সময় আসলে? এটির আসলে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কারণ একটা সময় দেশে হয়তো ভিক্ষুক নাও থাকতে পারে, কিন্তু Right. অভাবী মানুষ যারা থাকবেন, ভিক্ষুক এক সময় হয়তো সরকার এমনও হতে পারে যে সরকার ভিক্ষুক মুক্ত বাংলাদেশ ঘোষণা করছে, বা আমাদের এলাকাটাও ভিক্ষুক মুক্ত হয়ে যেতে পারে। তো তারপরেও অভাবী মানুষ তো থাকবেন। যে অভাবী মানুষগুলো একবেলা হয়তো সপ্তাহে একদিন আমিষ পান না, তাদের জন্য হলেও আমরা এটি চালু রাখবো, এটি যেন চলমান থাকে, এবং শেষ দিন পর্যন্ত এটি যেন চলমান থাকে। এবং যারা সপ্তাহে ভালো মন্দ খেতে পান না, তারা যেন একবেলা এখানে পেট পুরে একবেলা যেন খেতে পারেন, শান্তির খাওয়াটুকু যেন এখান থেকে খেয়ে তারা বের হতে পারেন, এরকম ব্যবস্থা আমরা এইটুকু নিশ্চিত আমরা করতে চাই। সেই সঙ্গে
আমাদের শুরুতেই আমরা একটি পরিকল্পনা আমাদের ছিল, সবাই মিলে আমরা হুম, হুম। একটু চিন্তা ভাবনা করছিলাম যে একটি বৃদ্ধাশ্রম করার। ইতিমধ্যে আচ্ছা, আহ, আহ, মানে কিছু ঘটনা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কিছু ইয়েতে দেখে সেটা হয়তো আমি আর সাহস পাচ্ছি না, কারণ এখানে অনেক নেগেটিভ ইয়াও ধারণাও ইফেক্ট মানুষের চলে তৈরি আসে। হচ্ছে, যার হুম, জন্য হুম, হুম। এই কয়েকদিনের ঘটনায় আমার সেটি আর ভালো মনে হয়নি যে বৃদ্ধাশ্রম করে আহ, হয়তো শুরুতে আমি মনে করছিলাম যে একটি বৃদ্ধাশ্রম করলে হয়তো অসহায় মানুষদের এখানে ইয়া হবে, কিন্তু আজকে কিছু মানুষ এটিকে হয়তো এমন এক পর্যায়ে নিয়ে চলে গেছেন যেটির জন্য একটি বিতর্ক তৈরি হয়েছে, যার জন্য এখন পর্যন্ত আমরা চিন্তা করছি যে যেটি আমরা করছি সেটি আমরা ভালো করে যেন চালাতে পারি, এটুকু প্রত্যাশা আমাদের আছে। এবং সবার কাছেই আমি বলবো যে সবার হাত ধরে সবার সহযোগিতা নিয়েই সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেই আমাদের এই মেহমানখানা অনেক দিন অনেক দূর পর্যন্ত আমি নিয়ে যেতে চাই। আহ, আচ্ছা, হারুন সেই ভাই, সঙ্গে আপনি জি, আমি এখানে একটু ওয়েট করব। সেটি হচ্ছে যে আপনি যেটা বলেছেন, আমি এখানে একটু বলবো সেটা যে ভিন্ন রকম বা ডিফারেন্ট কিছু কখনো উদাহরণ হয় না আসলে। পৃথিবীতে যত ভালো কাজ আছে সবগুলা কাজে আসলে বাধা আসে। এটুকু আসবেই। আমি এই প্রশ্নটা আপনাকে করব যে পৃথিবী যত ভালো কাজ আছে সেটা বাধা দিয়ে শুরু হয় এবং মাঝখানে বাধা আসে। এরকম কোনো বাধা আসলে মেহমানখানাতে এসেছিল কিনা? তার পূর্বে আমি একটু কাজ করব, সেটি হচ্ছে যে আমাদেরকে কিছু কমেন্ট করেছেন। ইমতিয়াজ আহমেদ ভাই বলেছেন ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি রায়হান দুলু ভাই, মেহমানখানার জন্য শুভকামনা রইল। তিনি অত্যন্ত অত্যন্ত একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ। তাকে যে মানুষ এত বেশি ভালোবাসে এই এমডি রায়হান দুলু ভাইকে, সেটা আমার এই প্রোগ্রামটা না দেখলে, আমার এই কমেন্ট সেকশনে না গেলে হয়তো মানে বাইরে গিয়ে বুঝতে পারবে না। আমি নিজেও জানতাম না যে তাকে মানুষ এত বেশি ভালোবাসে। তিনি নিঃসন্দেহে একজন সাদা মনের মানুষ। নাহিদ হুসাইন, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। মাজারুল ইসলাম, তিনি আমার একজন স্যার, তিনি লিখেছেন ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। হাসিরুল ইসলাম, তিনি লিখেছেন মাশাল্লাহ, শুভকামনা আপনাদের দুজনের জন্য, আপনার জন্য শুভকামনা। তবে হারুন ভাই, আমি আপনাকে যেটা বলছিলাম সেটি হচ্ছে যে পৃথিবীতে সমস্ত ভালো কাজের কিন্তু বাধা আসে এবং ভিন্নতা কখনোই উদাহরণ নয়। আপনি যে গত কয়েকদিনের আমরা একটা ঘটনা দেখেছি, সেই ঘটনায় বৃদ্ধাশ্রম নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। কিন্তু এভাবে জি যদি আমরা সবাই বৃদ্ধাশ্রমকে বন্ধ করে দেই, তাহলে কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে এ ধরনের আশ্রম আর তৈরি হবে না। তবে কিছু কিছু সংগঠন আছে আসলে সেগুলো বন্ধ হওয়ার জন্যই তৈরি হয়। যেমন আপনি যেটা করছেন মেহমানখানা, বন্ধ হওয়ার জন্যই তৈরি হচ্ছে। মানে আপনি চাচ্ছেন না যে এখানে আর কোনো দেশে ভিক্ষুক থাকুক, আপনি জি চাচ্ছেন যে সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। জি যারা জি জি ব্লাড ডোনেশন করে থাকেন তারাও ব্লাড ডোনেশনটাকে বন্ধ করার জন্যই ব্লাড ডোনেশন করে থাকেন। কারণ হচ্ছে তারা চায় না যে পৃথিবীতে কারো ব্লাড প্রয়োজন হোক, তারা চায় সবাই পৃথিবীতে সুস্থ থাকুক। এই বৃদ্ধাশ্রমের কথা বলছেন, আমরা কেউ চায় না যে কেউ বৃদ্ধাশ্রমে যাক, পৃথিবীর কেউ চায় না যে কেউ বৃদ্ধাশ্রমে থাকুক, কিন্তু তারপরেও এই সংগঠন, এই আশ্রমটার প্রয়োজন হয় এবং এভাবেই চালাতে হয়। এই এই বিষয়গুলো আসলে বন্ধ হওয়ার জন্যই তৈরি হয়। আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমি চাই না এই পৃথিবীতে কোনো ভিক্ষুক থাকুক, এদেশে কোনো ভিক্ষুক থাকুক, এদেশে কোনো দরিদ্র থাকুক। সবাই এদেশে আহ ভালো করে ভালোভাবে জীবনযাপন করুক, এটা তাদের ব্যক্তিগত অধিকার। তো যাই হোক, হারুন রশিদ ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি ছোট্ট করে আমার যে প্রশ্নটি ছিল যে আপনার এখন পর্যন্ত কোনো বাধা এসেছে কিনা, সেই প্রশ্নের উত্তর দিবেন। যে আপনার এই সুন্দর একটা আয়োজনে এখন পর্যন্ত কোনো বাধা এসেছে কিনা। হ্যাঁ, এটি বাধা আহ, এসেছে বলতে কি, আমার এই শুরুর পর থেকে প্রশাসনের প্রতিটি যে গোয়েন্দা শাখা আছে প্রতিটি গোয়েন্দা শাখায় এখানে এসেছেন এবং আমার ব্যাপারে তথ্য নিয়েছেন, আমার ব্যাপারে আমি কেন এটি করছি এটি ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। হ্যাঁ, এটি স্থানীয়ভাবে কিছু মানুষ প্রশাসনকে আহ, পাঠিয়েছেন, প্রশাসনকে এখানে ব্যবহার করার চেষ্টা করেছেন। এবং আমি যদি একটি ঘটনা বলি যে কোনো এক অভিযোগের প্রেক্ষিতেই আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনি আমাদের এখানে এসেছিলেন হুম, হুম। মেহমানখানায়। মেহমানখানায় আসার পরেই উনি প্রথমেই প্রতিটি টেবিল খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখেছেন। ঘুরে ঘুরে আচ্ছা। দেখার পরে উনি
এসে আমাদের যেখানে দোয়া হবে ঠিক দোয়ার পূর্ব মুহূর্তে উনি এসেছিলেন। আসার পরেই উনি ঘুরে দেখার পরে তিনি কথা বললেন, এই মেহমানদের উদ্দেশ্যে কথা বললেন এবং তিনি একটি আফসোস করে কথা বলছেন যে এই অভিযোগগুলো মানুষ কেন করেন। হ্যাঁ, তো যে অভিযোগটা এখানে ছিল পরে আমরা জেনেছি যে এখানে জামাত বিএনপির মানুষ বসে বসে এখানে খায়, এরকম একটা অভিযোগের প্রেক্ষিতেই তিনি এসেছিলেন এবং আসার পরে প্রতিটি টেবিল, সে সময় আমাদের এখানে 12টা টেবিল ছিল, 12টা টেবিল উনি খুব ভালোভাবে ঘুরে দেখে তারপরে শেষে এই মন্তব্য করেছেন এবং তিনি সেদিন 10,500 টাকা খরচ হয়েছিল, তিনি সেখানে ঘোষণা দিয়ে গেছেন যে আজকের যে খরচটা হয়েছে এটি আমি দিব এবং পরে তিনি এই খরচটুকু দিয়ে দিয়েছিলেন। তো এটা অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল। কিছু মানুষ তো থেকেই থাকে যে কিছু মানুষ তো আছেই যে তারা চায় না যে এটি যেভাবে চলছে সেভাবে চলুক। তো এটির বিপক্ষে মানুষ খুব কম। হ্যাঁ, দেখা যাবে যে গোটা বালিয়াডাঙ্গিতে এখন পর্যন্ত একটি পোস্ট হয়েছিল, যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে চাঁদাবাজির টাকায় চলছে মেহমানখানা। এই পোস্টটি দেওয়ার পরে ওনাকে আমি যতক্ষণ দেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টায় 148 জন মানুষ কমেন্টসে ওনাকে গালিগালাজ করেছেন এবং শেষে উনি বলতে বাধ্য হয়েছেন যে উনি আমাকে দাওয়াত দেয় নাই তাই আমি এটি করেছি। তো এখানে আবার অনেকেই ওই মানে যে এই কমেন্টসটাকে স্ক্রিনশট দিয়ে আবার ব্যাপকভাবে ফেসবুকে ছাড়া হয়েছিল যে ইনি কোন ধরনের ভিক্ষুক বা অসহায় যে এনাকে দাওয়াত দিতে হবে। তখন থেকে মেহমানখানার ব্যাপারে আল্লাহর রহমতে এখন পর্যন্ত নেগেটিভলি কেউ কোনো কিছু এখনো করেনি। আর সব থেকে আমি খুব সহযোগিতা পেয়েছি এবং আমি ধন্যবাদ জানাই আমার যে সাংবাদিক সহকর্মীরা আমাকে পর্যাপ্তভাবে সহযোগিতা করেছেন। বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আছে 2-1টি বাদ দিয়ে সকল টেলিভিশন চ্যানেলে বালিয়াডাঙ্গি মেহমানখানার সংবাদ, পজিটিভ সংবাদ হয়েছে। বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, জনকণ্ঠ, মানে যত পত্রিকা আছে আল্লাহর রহমতে 2-4টা পত্রিকা বাদ দিয়ে প্রতিটি পত্রিকায় খুব বড় করে লিড করে নিউজটা ছাপানো হয়েছে এবং প্রথম আলো তো খুব বড় করে এই নিউজটা ছেপেছেন এবং দীর্ঘদিন প্রথম আলোর আমার এই সহকর্মী অত্যন্ত খুব ভালো মানুষ মুজিবুর রহমান খান, ঠাকুরগাঁও প্রতিনিধি, উনি কয়েক সপ্তাহ এসেছেন, আসার পর দীর্ঘদিন ধরে উনি সবকিছু করে শেষে নিউজটি করেছেন এবং খুব চমৎকার ভাবে নিউজ করেছেন। জনকণ্ঠের জসিম ভাই করেছেন, নয়া শতাব্দীর রবিউল হাসান রিপন করেছেন, জনকণ্ঠের SM জসিম, তারপরে এরকম নাম বলে আমি কাউকে করছি না, নাম বলতে গেলে কারো নাম বাদ পড়লে আবার ওনারা মন খারাপ করবেন। ঠাকুরগাঁয়ের শুরুতে একেবারে যেদিন আমি শুরু করি তার পরের সপ্তাহেই MA সামাদ, ঠাকুরগাঁও যিনি ATN নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, উনি প্রথম DRB টেলিভিশনে, রংপুরের একটি টেলিভিশন, সেখানে ও কাজ করার সুবাদেই প্রথম লাইভটি করে এই MA সামাদের পরেই ঠাকুরগাঁয়ের আর কোনো মিডিয়া বাদ ছিল না যেটি 1 বছরের মধ্যে সকল মিডিয়া আমার এই নিউজ কভারেজ করেছে। আমি তাদেরকে একেবারে কৃতজ্ঞতা, অন্তরস্থল থেকে একেবারে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তাদের উৎসাহ, তাদের সহযোগিতার জন্যই আমি এখন পর্যন্ত এতদূর আসতে পেরেছি, এতদূর এখন পর্যন্ত মেহমানখানা চালিয়ে যেতে আমি সক্ষম হয়েছি। সেটির পাশাপাশি আমার যে এই বালিয়াডাঙ্গি মেহমানখানার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে হয়তো অনেকের নাম হয়তো বাদ পড়বে,
যারা আমাকে অতপ্রতভাবে সহযোগিতা করেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। যে তাদের মধ্যে সাংবাদিক ফজলু, সাংবাদিক মামুন, সাংবাদিক সুমন, শাহিন, মোহাম্মদুল্লাহ রায়হান দুলু, ডাক্তার আসিমউদ্দিন, ডাক্তার সিজন, শামীম, দীপু এন্টারপ্রাইজ ঠাকুরগাঁয়ের দীপু ভাই, কাইয়ুম, মতিউর রহমান, কামাল, সুমন, বাবুল ড্রাইভার, রেজাউল, এরকম অসংখ্য মানুষ। তাদেরকে আমি কৃতজ্ঞতা তাদের প্রতি, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, যে তাদের অসম্ভব প্রতি সপ্তাহে তাদের যে সহযোগিতা, তাদের যে এখানে পদচারণা, তাদের যে মেহমানদের আপ্যায়নের যে তাদের যে কৌশল, তারা যেভাবে এখানে অ্যাপ্লাই করেন, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, আমি তাদের কাছে ঋণী হয়ে গেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এইটির পাশাপাশি আমি অনেকের নাম হয়তো বলতে পারিনি, যারা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে সহযোগিতা করেন, আমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন, আমাকে উৎসাহ দেন, আমাকে হয়তো মেহমানখানার খুব ভালো দৃষ্টিতে দেখেন, এরকম অসংখ্য মানুষ আছে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আপনার এই আজকের এই ফেসবুক পেজের লাইভের মাধ্যমে আপনাকেও ধন্যবাদ জানাতে চাই, যে আপনার মতো একজন মানুষের আজকে সান্নিধ্য পেয়ে মেহমানখানা এবং আমি ধন্য হয়েছি। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে ভবিষ্যতে মেহমানখানাকে আবারও আপনি যদি সুযোগ করে দেন কখনো, তাহলে হয়তো আমরা আবারও কোনো এক সময় মেহমানখানাকে নিয়ে কথা বলার সুযোগ পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই কার্যক্রম অনেক দূর যাক, পৃথিবীর প্রতিটি প্রান্তে আপনার যেই কার্যক্রম, আপনি যে মানুষের ভালো কাজগুলো তুলে ধরার চেষ্টা করছেন, এটি যেন অব্যাহত থাকে, এই প্রত্যাশা রাখছি। জি, অবশ্যই হারুন রশিদ ভাই, আপনাকে অসাধারণভাবে বলেছেন। আসলে আপনার কাছে আমি কিছুই না, আপনার ব্যক্তিজীবন, আপনার পড়াশোনা অনেক হাইকলি। যাই হোক, আমরা চেষ্টা করছি যে কথা হয়নি বলা পরিবার সারা বাংলাদেশ থেকে সাধারণ কিছু মানুষের অসাধারণ কিছু কর্মকাণ্ডকে এনে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এখনো অনেক ছোট পরিবার, আমরা ধীরে ধীরে গ্রো আপ করছি। আমাদের যে কথা হয়নি বলা পরিবার একসময় সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আহ এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখেছেন বা দেখছেন, বা পরবর্তীতে যারা অনুষ্ঠানটি দেখবেন, আমাদের অনুষ্ঠানগুলো সাধারণত এখন 20 থেকে 25,000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এবং যে যার জায়গা থেকে আমরা যতটুকু পারি মানুষকে সহযোগিতা করা যায় কিনা, বা মানুষের পাশে দাঁড়ানো যায় কিনা, সেটা নিয়ে আমরা চেষ্টা করবো। আজকে হারুন রশিদ ভাইয়ের যে গল্পটা আমরা শুনলাম, মেহমানখানা, তিনি 2জন বা 3জন ভিক্ষুকের থেকে অনুপ্রাণিত হয়ে, অনুপ্রাণিত হবে না, 2জন বা 3জন ভিক্ষুক যখন 3-4টা বাড়িতে গিয়ে খাবার পাননি, সেই যে চিন্তাটা তিনি করেছেন, যে যার অর্থ আছে, টাকা আছে, খাবার আছে, অঢেল সম্পদ আছে, তারা খাবার দিচ্ছে না, তাহলে এই মানুষগুলো পাবে কোথায়? এই মানুষগুলোকে আমি নিজে খাবারের একটা ব্যবস্থা করে দেব, ভালো খাবারের ব্যবস্থা করে দেব। এই যে চিন্তাধারা, এটা আসলে আমাদের সবার মধ্যে থাকে না, যাদের মধ্যে থাকে তারাই অসাধারণ। হারুন রশিদ ভাই নিঃসন্দেহে একজন অসাধারণ মানুষ। রশিদ ভাই, আপনাকে আমি আরেকবার 1 মিনিট বলতে চাইবো, যে কথা হয়নি বলা পরিবার সাধারণত মানুষের কাছে পৌঁছে যেতে চায়, সাধারণ কিছু মানুষের অসাধারণ কিছু গল্পকে মানুষের সামনে তুলে ধরতে চায়, উপস্থাপন করতে চায়। এই যে কথা হয়নি বলা পরিবার সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? নিঃসন্দেহে আমরা প্রতিটি মিডিয়া বা গণমাধ্যমেই শুরুতেই কিন্তু অল্প থেকেই তারা শুরু করেন। প্রথমেই আজকে যদি সময় টিভি এক সময় কি এত বড় টেলিভিশন চ্যানেল ছিলেন, মানে শুরুতেই তো এত ভালোবাসা বা এত পাননি, বা বাংলাদেশের কোনো মিডিয়াই শুরুতেই যে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে এমনটি কিন্তু হয়নি। এটি ধীরে ধীরে অর্জন করতে হয়েছে। যে কথা হয়নি বলা, আজকে হয়তো আমরা যেভাবে দেখছি, যে পরিসরে দেখছি, হয়তো একদিন সে পরিসর থাকবে না। আর সে সময় হয়তো খুব একটা দূরে নয়, যে যেভাবে আপনার অক্লান্ত পরিশ্রম, আপনি যেভাবে মেধা এবং আপনার শ্রম দিচ্ছেন, আপনি যেভাবে আপনি এটিকে স্ট্যান্ড করার জন্য, এটিকে দাঁড় করানোর জন্য আপনি যেভাবে
আপনার চেষ্টা অব্যাহত রেখেছেন। এতে আমি মনে করি যে পৃথিবীর প্রতিটি প্রান্তে যে কথা হয়নি বলা, এরকম অসংখ্য মানুষের কথা পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি মানুষ জানুক, এই প্রত্যাশা করছি। আমি চাই যে যে কথা হয়নি বলা এই পেজটি কয়েক কোটি মানুষের একটি একটি আস্থার জায়গা পরিবার। তৈরি হবে, এমনটি যে একটি পরিবারে রূপান্তরিত হবে, এমনটি প্রত্যাশা করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হরজত ভাই। আপনার এই ব্যস্ততম সময় থেকে, আপনি চাকরিজীবী মানুষ, ব্যবসা করেন, সাংবাদিকতা করেন, এর মাঝেও আপনি আজকে আমাদের এখানে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি আরেকটু কমেন্টে দেখছি, ফজল ইসলাম ফজিল ভাই লিখেছেন শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা। মাসুম মিয়া লিখেছেন গুড জব, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো কাজে লিপ্ত থাকুন। তো আজকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি যে কথা হয়নি বলা পরিবার থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।